Hello viewers, welcome to our YouTube channel The Future Nurse 24। তো তোমরা অনেকেই জানো যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ যেটা সেন্ট্রালি গভর্নমেন্ট এক্সাম হয় এবং সেন্ট্রালি একটা নার্সিং সুপারিনটেনডেন্টের পোস্ট সেটা অলরেডি ফিল আপ চলছে এবং আমি তোমাদেরকে আজকে জানাবো। অলরেডি হয়তো তোমরা জানো, তাও আমাকে অনেকে রিকোয়েস্ট করেছো যে মানে যারা আমার ভিডিও দেখো অন্তত যারা রিকোয়েস্ট করেছো যে আমাকে আরআরবি নিয়ে একটা ভিডিও বানাতে, মানে যাবতীয় যা যা আছে। অর্থাৎ আমি এই ভিডিওতে তোমাদের জানাবো আরআরবি এক্সাম কবে হবে, এক্সামের লাস্ট ডেট কবে, এক্সামের কোয়ালিফিকেশান কী কী, অর্থাৎ মানে কারা কারা এক্সাম দিতে পারবে, কি কি লাগবে এক্সাম দিতে, স্যালারি কত, তারপরে এর ফ্যাসিলিটি কী কী, আরআরবির সিলেবাস কী কী রয়েছে এবং ফর্ম ফিল আপ করতে কত লাগে, অর্থাৎ আরআরবির ডিটেলড আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, তবেই কিন্তু বুঝতে পারবে। দেখো, এটা হচ্ছে ডিটেলস সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান সিইএন, যেটা সিইএন মানে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান 3/2025। এই পোস্টটা বা এই ক্যাটাগরিটার নাম হচ্ছে রিক্রুটমেন্ট অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ। ওকে, এটাই হচ্ছে আরআরবির মানে নার্সিং সুপারের এর মধ্যেই এই প্যারামেডিক্যাল ক্যাটাগরিজের মধ্যে কিন্তু আরআরবির নার্সিং সুপারিনটেনডেন্ট সেটা ফিল আপ হয়। এবারে দেখো এইখানে আমরা কি কি জানতে পারবো এখান থেকে। এই যে লিস্ট অফ অ্যানেক্সিওরে আমি তোমাদেরকে হাইলাইট করে দেখিয়েছি যে এখানে বেশ কিছু অ্যানেক্সিওর রয়েছে। সেই অ্যানেক্সিওর ABCD 1 2 3 4 করে আছে। তার মধ্যে আমরা বিতে দেখতে পাচ্ছ আরআরবি অ্যান্ড জোন ওয়াইজ ভ্যাকেন্সি টেবিল। তোমাদেরকে বলবো আজকে কোন কোন জোন রয়েছে, কোন কোন জোনে অ্যাপ্লাই করবে, সেইটা নিয়ে একটা আলাদা ভিডিও পরের সেশনে আসবে। সেটা তোমরা অবশ্যই পরের সেশন দেখার জন্য কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তাহলে আরআরবি জোন নিয়ে আমি একটা পার্টিকুলার একটা ভিডিও দেব, সেখানে বলে দেবো কিভাবে জোন চুজ করবে, মানে সিঙ্গেল একটা জোন চুজ করতে হয়, তো কিভাবে জোন চুজ করবে ওখানে জানিয়ে দেব। আর ভ্যাকেন্সি কতগুলো সেটাও জানিয়ে দেবো, ওটা এই ভিডিওতেও জানিয়ে দিচ্ছি, পরের ভিডিওতেও জানিয়ে দেবো। অ্যানেক্সিওর সিতে কী দেখবো, সিলেবাস, ঠিক আছে। অ্যানেক্সিওর 1-এ দেখবো ফরম্যাট অফ কাস্ট সার্টিফিকেট ফর SC/ST ক্যান্ডিডেটস। অ্যানেক্সিওর 2-তে দেখবো ফরম্যাট ফর OBC NCL সার্টিফিকেট। অ্যানেক্সিওর 3-তে দেখবো ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট টু বি প্রডিউসড বাই ইকোনমিক্যালি উইকার সেকশনস। আরও অনেক কিছু আছে, সবই তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে প্রথমত যে সেকশনটা এসছে সেইটা তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই। সেটা কি নিয়ে, সেটা হচ্ছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ নং 3/2025 রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস ক্যাটাগরিজ অফ প্যারামেডিক্যাল। ওকে, এখানে তোমার ইম্পর্টেন্ট ডেটসগুলোর মধ্যে দেখো কি কি। প্রথম ডেটসটা রয়েছে ডেট অফ ইন্ডিকেটিভ নোটিশ ইন এমপ্লয়মেন্ট নিউজ, সেটা হচ্ছে 26/7/2025। ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে 9/8/2025। অর্থাৎ আমরা যে যদি বলি নার্সিং সুপারিনটেন্ডেন্ট ফর আরআরবি যে পোস্টটা আমরা নার্সিং জিএনএম থেকে বা বিএসসি থেকে যেটা ফর্ম ফিল আপ করতে পারি, সেটা হচ্ছে 9ই আগস্ট 2025। অর্থাৎ সেটা কিন্তু অলরেডি চলছে, ওটা ওই বলছি তোমরা সবাই জানো 9ই আগস্ট থেকে শুরু হয়ে গেছে অলরেডি, এখন রানিং চলছে। এবং সেটার ক্লোজিং ডেটটা কত দেখে নাও, ক্লোজিং ডেট হচ্ছে 8ই সেপ্টেম্বর 2025, 23:59 আওয়ার্সে। ঠিক আছে, তাহলে ওপেনিং ডেট শুরু হয়ে গেছে এবং ক্লোজিং ডেট কিন্তু 8/9। ঠিক আছে, ক্লোজিং ডেট 8/9। এরপরে দেখো লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার লাস্ট ডেট কিন্তু রয়েছে 10ই সেপ্টেম্বর 2025। এরপরে দেখো ডেট ফর মডিফিকেশন উইন্ডো অর্থাৎ কারেকশন উইন্ডো শুরু হবে 11 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত। এবং ডেটস ডিউরিং হুইচ এলিজিবল স্ক্রাইব ক্যান্ডিডেট মাস্ট প্রোভাইড দেয়ার স্ক্রাইব ডিটেলস ইন দ্য অ্যাপ্লিকেশন পোর্টাল, এটা হচ্ছে 21/9 থেকে 25/9/2025। অর্থাৎ তোমরা শুধু অ্যাপ্লিকেশন ডেটটা জেনে গেলে 9/8 থেকে শুরু হয়েছে এবং 8/9 পর্যন্ত চলবে। অর্থাৎ যারা করনি এখনও কিন্তু ফর্ম ভরে নাও, কী কী ফর্ম ভরতে কী কী ক্রাইটেরিয়া সেটা আমি বলে দিচ্ছি। এবার এখানে দেখো এখানে কতগুলো ভ্যাকেন্সি ছেড়েছে আরআরবি এর জন্য, সেটা তোমরা এখানে দেখতে পাবে। এই যেটা নার্সিং সুপারিনটেন্ডেন্ট পে লেভেল 7, ঠিক আছে, ইনিশিয়াল পে 44,900, মেডিকেল স্ট্যান্ডার্ড C1, এজ অ্যাশ অন 1/1/2026 20 থেকে 40-এর মধ্যে থাকতে হবে এবং
এবং টোটাল ভ্যাকেন্সিস হচ্ছে 272। তাহলে গতবারে কিন্তু 713 মতো ভ্যাকেন্সি ছেড়েছিল, সেখানে কিন্তু এবারে মাত্র 272 কিন্তু ভ্যাকেন্সিস রয়েছে আরআরবি নার্সিং সুপারিনটেনডেন্টের ক্ষেত্রে। আরও বিভিন্ন পোস্ট রয়েছে, এখানে দেখে নেবে। ডায়ালাইসিস টেকনিশিয়ান, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর, গ্রেড 2 ফার্মাসিস্ট, রেডিওগ্রাফার, এক্সরে টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান, এগুলো সব রয়েছে। তাদের বিভিন্ন এখানে পোস্টের ভ্যাকেন্সিগুলো কিন্তু দেওয়া আছে। আমি মেনলি নার্সিং সুপারিনটেনডেন্টটা নিয়ে বলে দিচ্ছি। তারপরে দেখো এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনে একটা পয়েন্ট আউট করে দিয়েছে যে ক্যান্ডিডেটস ওয়েটিং ফর ফাইনাল রেজাল্টস ফর প্রেসক্রাইবড এডুকেশনাল অর টেকনিক্যাল কোয়ালিফিকেশান আর নট এলিজিবল টু অ্যাপ্লাই, এরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আচ্ছা, এখানে দেখো সিলেকশন অফ জোন সিলেকশন কিন্তু এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে ক্যান্ডিডেটস ক্যান চুজ অনলি ওয়ান আরআরবি অ্যান্ড ইন্ডিকেট দেয়ার প্রেফারেন্স ফর রেলওয়ে জোনস and post or categories notified for which the candidate is interested to apply and eligible in that chosen RRB only। মানে একটাই শুধুমাত্র জোন অ্যাপ্লাই করা যাবে এবং সেই জোনটাতেই কিন্তু সে অ্যাপ্লিকেবল হবে, অর্থাৎ সেই জোন বেসেই কিন্তু তার কাউন্সেলিং হবে। এরপরে দেখো এখানে মাল্টিপল অ্যাপ্লিকেশনস টু ডিফারেন্ট আরআরবিস অর সেম আরআরবি উইল লিড টু রিজেকশন অফ অল অ্যাপ্লিকেশনস। এনি অ্যাটেম্প টু সাবমিট মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন বাই এ candidate against the CEN shall result in disqualification and debarment from the recruitment process। অর্থাৎ ধরো টোটাল 21টা মতো জোন আছে, টোটাল যে 21টা জোন আছে সেখান থেকে অনেকে ভাবছে যে আমার তো একটা ক্যান্ডিডেচার, আমি সেখান থেকে হয়তো দুটো কি তিনটে জোনে আমি অ্যাপ্লাই করব, সেটা কিন্তু কখনোই পসিবল নয়। এটা করতে একদমই যেও না, তাহলে কিন্তু তোমাকে ডিসকোয়ালিফিকেশান করে দেবে অথবা তোমার রিজেকশনও কিন্তু আসতে পারে। তো অর্থাৎ একটা জোনে কিন্তু একজনই অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখো এলিজিবিলিটি, অর্থাৎ তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি তুমি কিসে এলিজিবল হবে। অবশ্যই এজটা ম্যাটার, এজ, কাস্ট, ক্যাটাগরি এটা ম্যাটার করছে। তারপরে তার সাথে তুমি জিএনএম করেছো নাকি, অর্থাৎ তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান, এজ, মেডিকেল স্ট্যান্ডার্ড, অর্থাৎ তুমি জিএনএম করেছো নাকি বিএসসি করেছো সেটা কোনো ম্যাটার করে না, কিন্তু এখানে তোমার কিন্তু রেজিস্ট্রেশন লাগবে, অবশ্যই রেজিস্ট্রেশন মাস্ট। এবং সেটা তুমি জিএনএমই হও, বিএসসি হও, রেজিস্ট্রেশন থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তুমি ফর্ম ফিল আপ করে কিন্তু পরীক্ষায় বসতে পারবে। সেটা হয় সিবিটি মোডে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টে কিন্তু হয়ে থাকে। তাহলে এখানে তোমার হচ্ছে সার্টিফিকেশান, অর্থাৎ হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু এখানে মাস্ট, যেটা বলে দিলাম। ঠিক আছে, এরপরে দেখে নাও যে all the candidates seeking reservation or relaxation benefits applicable to SC, ST, OBC, NCL, EWS, PWD must ensure that they are entitled to such reservation or relaxation। অর্থাৎ যে রিজার্ভেশন বা রিল্যাক্সেশন তোমরা সেটা পুট করছো সেটার কিন্তু অরিজিনাল একটা ভ্যালিড ডকুমেন্টস লাগবে, মেডিকেল ফিটনেস থাকতে হবে এবং এজ রিল্যাক্সেশনটা কত সেটা বলে দিচ্ছি। এখানে দেখো একটা ডিটেল ফিল্ড ইন দ্য ক্রিয়েট অন অ্যাকাউন্ট ফর্ম ইনক্লুডিং মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি ক্যান নট বি মডিফাইড অ্যাট এনি স্টেজ ওয়ান্স দ্য অ্যাকাউন্ট ইজ ক্রিয়েটেড। একবার অ্যাকাউন্ট যদি তোমার ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে ক্রিয়েট করো সেটা মডিফাই করা যাবে না, অর্থাৎ সেটা কিন্তু ভ্যালিড হতে হবে, অবশ্যই বুঝতে পারছো। তারপরে দেখে নাও সেখানে এরপরে কী বলছে, আফটার দ্য সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফ অ্যাপ্লিকেবল ফি ইফ ক্যান্ডিডেট উইশেস টু ফার্দার মডিফাই এনি ডিটেলস এক্সেপ্ট ফর দ্য those filled in create an account from and choose an RRB, he or she may do so by paying a modification fee of rupees 250 for each occasion from 11 থেকে 20 ডিটেল। তাহলে কি বলছে দেখো, শুধুমাত্র মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ছাড়া কিন্তু সে এক্সট্রা মানে পার তোমার যেটা তুমি কারেকশন করতে চাইছো 11 থেকে 20 তারিখের মধ্যে তোমাকে 250 টাকা দিয়ে কিন্তু সেই কারেকশনটা মডিফাই করতে হবে। আচ্ছা, after 29/25 RRB shall not entertain any representation for modification of the information furnished in the application. Shortlisting of candidate for DV and medical examination shall be done RRB wise at the rate of 1:1 of the vacancies for that RRB। তাহলে এখানে শর্টলিস্টিং করা হবে। নেগেটিভ মার্কিং থাকছে, নেগেটিভ মার্কিং দেখে নাও কত, 1/3, অর্থাৎ তোমার 3টে ভুল করলে 1 নাম্বার কাটা, একটা ভুল করলে 0.3 নাম্বার কাটা। এরপরে দেখে নাও, ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন ডিসমিসড ফ্রম সার্ভিস বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর স্টেট গভর্নমেন্ট অফ PSU অর এনি আদার গভর্নমেন্ট অর্গানাইজেশন আর নট এলিজিবল অ্যান্ড শুড নট অ্যাপ্লাই, এরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে,
তার মানে কি বলছে যে হ্যাভ বিন ডিসমিসড ফ্রম সার্ভিস, যারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, স্টেট গভর্নমেন্ট, পিএসইউ থেকে ডিসমিসড হয়ে গেছে তারা কিন্তু এলিজিবল নয়। এরপরে দেখে নাও, এগুলো অতটা কিছু দেখতে হবে না। এরপরে চলে আসো ন্যাশনালিটি অর সিটিজেনশিপ কী হতে পারে, সিটিজেন অফ ইন্ডিয়া, সিটিজেন অফ নেপাল, সাবজেক্ট অফ ভুটান, Tibetan refugee, a person of Indian origin who has migrated from Pakistan, বার্মা, শ্রীলঙ্কা যে কোনো জায়গা থেকে মাইগ্রেট করে এসে ইন্ডিয়ান হতে পারে, provided that a candidate belonging to category 2, 3, 4, 5 above shall be person in whose favor a certificate of eligibility has been issued by the government of India। এরপরে দেখো এজ লিমিট, অর্থাৎ এখানে এজ লিমিটটা তোমার দিয়ে দিয়েছে। এই ছকটা যদি পুরো দেখো তাহলে এজ লিমিটটা বুঝতে পারবে। ডেট অফ বার্থ, এখানে এজ গ্রুপ দেওয়া আছে, লোয়ার এজ লিমিট অ্যাজ অন 1/1/26 দেওয়া আছে ফর অল কমিউনিটি ক্যাটাগরিজ, ঠিক আছে। আর আপার এজ লিমিট দেওয়া আছে 1/1/26, ডেট অফ বার্থ নট আর্লিয়ার দেন, এটা দেওয়া আছে। এখানে দেখে নেবে 18 থেকে 33, 19 থেকে 33, 20 থেকে 33, 20 থেকে 35, 20 থেকে 40, এরকম একটা এখানে 1/1/2008, 1/1/2007, 1/1/2006 দেওয়া আছে। আর ইউআর ইডাব্লিউএস এর জন্য এটা, ওবিসি এনসিএল এর জন্য এটা, এবং এসসি এসটির জন্য কিন্তু এটা রয়েছে। এরপরে এজ রিল্যাক্সেশনটা বলে দিই তোমাদের। এজ রিল্যাক্সেশন হচ্ছে, দেখে নাও যে এসসি এসটি যদি ক্যান্ডিডেটস হয় তাহলে 5 বছর এজ রিল্যাক্সেশন, ওবিসি এনসিএল যদি হয় তাহলে 3 বছর। তারপর এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে, এক্স সার্ভিসম্যান যদি ইউআর ইডাব্লিউএস হয় তাহলে 3 বছর, এক্স সার্ভিসম্যান ওবিসি এনসিএল হলে 6 বছর, এক্স সার্ভিসম্যান এসসি এসটি হলে 8 বছর। এরপরে পিডাব্লিউডি ইউআর ইডাব্লিউএস হলে 10 বছর, পিডাব্লিউডি ওবিসি এনসিএল হলে 13 বছর, পিডাব্লিউডি এসসি এসটি হলে 15 বছর। এরপরে দেখো, এরপরে ক্যান্ডিডেটস হু আর সার্ভিং গ্রুপ সি অ্যান্ড আর্টসওয়াইল গ্রুপ ডি রেলওয়ে স্টাফ মিনিমাম 3 ইয়ার সার্ভিস, এরকম যদি ইউআর ইডাব্লিউএস হয় 40 বছর, ওবিসি এনসিএল হলে 43 বছর, এবং এসসি এসটি হলে 45 বছর এজ রিল্যাক্সেশন। আরও এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে, এগুলো দেখে নেবে। এরপরে দেখে নাও এক্সামিনেশন ফিটা। তোমাদের যে এক্সামিনেশন হবে তার জন্য ফর্ম ফিল আপ করতে হবে, এটা সিবিটি মোডে হবে, এবং ফর অল ক্যান্ডিডেটস, দেখে নাও এই লাইনটা, অল ক্যান্ডিডেটসের জন্য এক্সেপ্ট ক্যাটাগরিজ মেনশন বিলো, সিরিয়াল নাম্বার, আউট অফ দিস ফি অফ রিচ 500 অ্যান্ড অ্যামাউন্ট অফ রিচ 400 শ্যাল বি রিফান্ডেড ডিউলি ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জেস অ্যাজ অ্যাপ্লিকেবল অন অ্যাপিয়ারিং ইন সিবিটি। ঠিক আছে, তাহলে 500 টাকা ফি। এবার সিবিটিতে বসলে কিন্তু তারপরে রেজাল্ট ঘোষণা যতদিন না হবে ততদিন কিন্তু এটা রিফান্ডেবল হবে না। তার মানে 500-র মধ্যে 400 টাকা কিন্তু রিফান্ডেড করে দেওয়া হবে বলেছে অল ক্যান্ডিডেটের জন্য। এবারে দেখো, ফর ক্যান্ডিডেটস হু বিলং টু এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউডি, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটি আর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, ঠিক আছে, তাদের ক্ষেত্রে ফি হচ্ছে 250 টাকা, এবং সেই 250 টাকা রিফান্ডেড করে দেবে পুরোটাই যদি সিবিটি অ্যাপিয়ারিং করে। এখানে কিন্তু রেজাল্টটা লেখানে, কিন্তু রেজাল্ট কতবার রেজাল্ট বেরোনোর পরে কিন্তু রিফান্ড করেছে, এটার ক্ষেত্রে 250 টাকা বলে দিলাম। তাহলে এসসি এসটি, পিডাব্লিউডি, ইডাব্লিউএস, এবিসি, এক্স সার্ভিসম্যান, এগুলো বাদে কিন্তু তোমার সবার কিন্তু 500 টাকা লাগছে। আর 500-র মধ্যে 400টা রিফান্ডেড হবে, আর এদের 250 টাকার মধ্যে 250 টাকায় কিন্তু রিফান্ডেড হয়ে যাবে। ঠিক আছে, এবারে দেখো মোডস অফ ফি পেমেন্টটা অনলাইন থাকছে, এবং ফি ক্যান বি পেড বাই দ্য ক্যান্ডিডেট থ্রু অনলাইন মোড অনলি। ঠিক আছে, অনলাইন মোডেই থাকছে। এবিডিভিট ফর মাইনরিটি কমিউনিটি ডিক্লারেশন, মাইনরিটি ক্যান্ডিডেটস ক্লেমিং ওয়েভার অফ এক্সামিনেশন ফি উইল বি রিকোয়ার্ড টু ফার্নিশ অ্যান এভিডেভিট অ্যাজ পার Annexure 4 on non-judicial stamp paper mentioning their minority community at the time of document verification. Okay, valid income certificate on the date of application in the prescribed format on the letterhead of the issuing authority. The following authorities are authorized to issue income certificate for the purpose of identifying economically background classes. এগুলো অতটা কিছু নেই। আর এরপরে দেখে নাও যে এক্স সার্ভিসম্যান রয়েছে, তারপরে পার্সোনাল রয়েছে। এরপরে দেখো ফিজিক্যাল ডিসএবিলিটি কিসে ফিজিক্যাল ডিসএবিলিটি বা পিডাব্লিউডি কাউন্ট হবে। লোকোমোটর ডিসএবিলিটি থাকলে, তারপর হচ্ছে তোমার হচ্ছে সেরিব্রাল পলসি থাকলে, ডোয়ারফিজম থাকলে, মাসকুলার ডিস্ট্রফি, অ্যাসিড অ্যাটাক ভিকটিম, স্পাইনাল ডিফর্মিটি, ভিজুয়াল ইম্পেয়ারমেন্টের মধ্যে ব্লাইন্ডনেস, লো ভিশন, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, ডিফ হার্ড হিয়ারিং, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিসএবিলিটি, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, স্পেসিফিক
লার্নিং ডিসেবিলিটি, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এগুলো কিন্তু সব ডিসেবিলিটির মধ্যে ক্যাটাগরিসে রয়েছে। এরপরে দেখে নাও এরপরে রিক্রুটমেন্ট প্রসেস কী হয়। রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু তোমার হচ্ছে সিবিটি মোডে কম্পিউটার বেসড টেস্ট হবে। টেস্ট হওয়ার পরে কিন্তু তোমার যা র্যাঙ্ক আসলো, র্যাঙ্ক ওয়াইজ যদি কাট অফে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লিকেবেল হবে, এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান করিয়ে তোমার যে জোনে সিলেক্ট হচ্ছে সেই জোনে কিন্তু তোমার পোস্টিং হবে। এরপরে দেখো যে সাবজেক্ট যেটা রিক্রুটমেন্ট হবে, রিক্রুটমেন্টের যে এক্সামিনেশনটা হচ্ছে সেটার টোটাল মার্কস কিন্তু কত, টোটাল মার্কস হচ্ছে 100 নাম্বারে তোমার পরীক্ষা হবে, এবং এই 100 নাম্বারের মধ্যে কত কি থাকছে দেখো, প্রফেশনাল অ্যাবিলিটির মধ্যে কিন্তু নাম্বার অফ কোশ্চেন থাকছে 70 এবং মার্কস থাকছে 70 নাম্বার। তারপরে জেনারেল অ্যাওয়ারনেসে 10টা কোশ্চেন থাকবে 10 নাম্বার, মানে ইচ কোশ্চেন সবকটাই 1 নাম্বার করে থাকবে। জেনারেল অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে 10টা কোশ্চেন 10 নাম্বার, জেনারেল সায়েন্সে 10টা কোশ্চেন 10 নাম্বার, অর্থাৎ 70, 80, 90, 100 টোটাল মার্কস কিন্তু 100 নাম্বার থাকছে। এভাবে তোমরা দেখে নেবে। Short listing of candidate for document verification and empanelment will be made strictly on merit base। তাহলে মেরিট যা আসবে তোমার সেই মেরিট বেসে হবে। এখানে দেখে নাও ফর ইউআর ইডাব্লিউএস 40%, ওবিসি অ্যান্ড এসসি 30%, এসটি 25%। ওকে, 1:1 রেশিওতে কোনো স্ট্যান্ড বাই লিস্ট থাকবে না, এরকম হচ্ছে। তাহলে মোটামুটি তোমরা দেখে নিলে সিলেবাসটা। এবার ক্রিয়েট অন অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে মোবাইল নাম্বার দিয়ে, ইমেল আইডি দিয়ে। ম্যান্ডেটরি স্ক্যান ডকুমেন্টসের মধ্যে কী কী রেডি রাখবে দেখো। 1 নম্বরে সিগনেচার ইন জেপিজি অর জেপিইজি ফরম্যাট অ্যাজ পার স্পেসিফিকেশন গিভেন ইন দ্য প্যারা। আর এসসি এসটি সার্টিফিকেট, তারপরে ক্যান্ডিডেটের সিগনেচার করতে হবে ইউজ এ ব্ল্যাক ইঙ্ক পেনে, আর হচ্ছে নট ইন ব্লক ক্যাপিটাল অর ডিসজয়েন্টেড লেটার, মানে দ্য সিগনেচার মাস্ট বি ইন রানিং হ্যান্ডে হবে, কোনো ব্লক লেটার, ক্যাপিটাল বা ডিসজয়েন্ট লেটারে কিন্তু হবে না। এখানে কি কি কারণে রিজেকশন হতে পারে এটাও দেখে নিও কি এখানে সব কিছু দেওয়া আছে। ইম্পর্টেন্টে কী আছে, দ্য সিগনেচার অন দ্য অ্যাপ্লিকেশন মাস্ট ম্যাচ উইথ দ্য সিগনেচার ক্যাপচার ডিউরিং এক্সামিনেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন আর অ্যাপয়েন্টমেন্ট। এই সময় এক্সামিনেশনে যা সিগনেচার করবে সেটা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, মেডিকেল এক্সামিনেশনের সময় এবং অ্যাপয়েন্টের সময় কিন্তু সেটা মিল থাকতে হবে। এসসি এসটি সার্টিফিকেট এটা তো তোমাদের তখন বলেই দিলাম। আর এরপরে দেখে নাও এরপরে আর কি কি রয়েছে। এরপরে হচ্ছে জোন নিয়ে আমি একটা আলাদা ভিডিও করে দেবো, তাও এখানে দেখে নাও কটা জোন আছে। টোটাল কিন্তু 21টা জোন রয়েছে, টোটাল 21টা জোন রয়েছে। 21টা জোনে কিন্তু শুধুমাত্র এই থিরুবনন্তপুরমে কিন্তু কোনো রকম কোনো ভ্যাকেন্সিস নেই দেখলাম, বাকি 20টা জনে ভ্যাকেন্সিস রয়েছে, টোটাল 272 ভ্যাকেন্সিস। মডিফিকেশান অ্যাপ্লিকেশান করতে পারো। ডিটেলস ফিল্ড ইন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর্ম ইনক্লুডিং মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি অ্যান্ড চুজেন আরআরবি ক্যান নট বি চেঞ্জড, এটা চেঞ্জ করা যাবে না, বাকি সব মডিফাই করতে পারো। ইনভ্যালিড অ্যাপ্লিকেশন ও রিজেকশন কখন করবে, এখানে 1, 2, 3, 4, 5 এই 5টা পয়েন্ট দেখে নিও, তাহলে কিন্তু বুঝতে পারবে যে কোনটা ইনভ্যালিড অ্যাপ্লিকেশন বা রিজেকশন কেন হবে। আচ্ছা, এরপরে হচ্ছে ভেরিফিকেশান অফ অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড ফরম্যাট অফ সার্টিফিকেট, এগুলো কিন্তু ভেরিফিকেশান সব পরে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান। আর তারপরে দেখে নাও এখানে হচ্ছে এই যে তোমার নার্সিং সুপারিনটেন্ডেন্ট লেভেল 7 পে 44,900, এটা C1 20 লোয়ার এজ আর আপার এজ 40, ঠিক আছে। এখানে তোমার কি কি মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা এখানে দেওয়া আছে। সার্টিফিকেট অ্যাজ রেজিস্টার্ড নার্স অ্যান্ড মিডওয়াইফ হ্যাভিং পাস 3 years কোর্স ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ফ্রম এ স্কুল অফ নার্সিং or other institution recognized by INC or BSc Nursing. Note the Indian Nursing Council has also laid down certain special concessions for the above courses in respect of auxiliary nurse midwives and B grade nurses by way of reduced course period etc. Candidates obtaining the qualification prescribed above under these concessions will also be eligible for recruitment। তাহলে এখানে জিএনএম তোমার করা থাকতে হবে, আর জেএনএম হোক বিএসসি হোক আইএনসি থাকতে হবে এবং রেজিস্ট্রেশন কিন্তু থাকতে হবে। এবার এখানে দেখো সমস্ত ভ্যাকেন্সিসগুলো, এই ভ্যাকেন্সি নিয়ে আর জোন নিয়ে আর কিভাবে জোন সিলেক্ট করবে, একটা জোনই সিলেক্ট করতে হয়, এটা কিন্তু আমি এরপরেই একটা ভিডিও আসবে, ওই ভিডিওটার জন্য ওয়েট করবে। তাও এখানে টোটাল কতগুলো ভ্যাকেন্সিস 272-এর এগেনস্টে এখানে আহমেদাবাদ, আজমির, ব্যাঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, গোরখপুর, গুয়াহাটি, জম্মু, শ্রীনগর, কলকাতা, মালদা, মুম্বাই, মুজাফরপুর, পাটনা, প্রয়াগরাজ,
রাঁচি, সেকেন্দ্রাবাদ, শিলিগুড়ি এই কটা কিন্তু জোন ওয়াইজ দেওয়া আছে এখানে ভ্যাকেন্সিস। তার মধ্যে সবচেয়ে বেশি ভ্যাকেন্সিস রয়েছে কিন্তু কলকাতাতে 56টা ভ্যাকেন্সিস রয়েছে, এবং সবচেয়ে কম ভ্যাকেন্সিস কিন্তু রয়েছে যেটা হচ্ছে তোমার সেকেন্দ্রাবাদ। সেকেন্দ্রাবাদে কিন্তু সেকেন্দ্রাবাদ বা হচ্ছে তোমার এই সমস্ত যেগুলো আছে আশেপাশে সেগুলোতে কিন্তু কম ভ্যাকেন্সিস রয়েছে। তো এরপরে দেখে নাও নার্সিং সুপারিনটেনডেন্টের সিলেবাস কী কী রয়েছে। অ্যানাটমি, ফিজিওলজি, নিউট্রিশন, বায়োকেমিস্ট্রি এগুলো নার্সিংয়ের সিলেবাস। নার্সিং ফাউন্ডেশন, সাইকোলজি, মাইক্রোবায়োলজি, সোসিওলজি, ফার্মাকোলজি, প্যাথোলজি, জেনেটিক্স, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, তারপর হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং, চাইল্ড হেলথ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, মিডওয়াইফারি অবস্টেটিক নার্সিং, রিসার্চ স্ট্যাটিস্টিক্স, ম্যানেজমেন্ট অফ নার্সিং সার্ভিসেস অ্যান্ড এডুকেশন। অর্থাৎ নার্সিংয়ে আমরা 3টে ইয়ারে যা পড়ে এসেছি সব, তার সাথে ইন্টার্নশিপে, তাহলে ওই জন্যই নার্সিংটা কিন্তু জোর দিয়ে পড়তে বলা হয়েছিল। অর্থাৎ যার একটু একটু পড়া আছে তারা কিন্তু প্রিপারেশন নিলেই ইজিলি ক্র্যাক করতে পারবে। তার সাথে নন নার্সিং 30 নাম্বার কিন্তু তোমাদেরকে জোর দিতে হবে বেশি করে। এই যে নন নার্সিংয়ের মধ্যে কী কী রয়েছে দেখো, জেনারেল অ্যারিথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স আর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, এর মধ্যে কিন্তু কী কী রয়েছে টোটাল কিন্তু সব দেওয়া আছে। দেখবে এই যে নাম্বার সিস্টেমস, জেনারেল অ্যারিথমেটিক্সে এখানে এগুলো সব দেওয়া আছে, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং এগুলো দেওয়া আছে, জেনারেল অ্যাওয়ারনেসে দেওয়া আছে এবং জেনারেল সায়েন্সে দেওয়া আছে। এগুলো কিন্তু খুব ভালো করে দেখবে। তো আশা করি পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, স্যালারি কত, ঠিক আছে। ফ্যাসিলিটিসটা খুবই ভালো, নরসেটের থেকেও ফ্যাসিলিটিস ভালো। আরআরবির ছুটি পাওয়া যায়, তারপরে পুজো বোনাস পাওয়া যায়, স্যালারি গ্রেডও ভালো, ঠিক আছে, ফ্যাসিলিটিস ভালো রয়েছে। তাহলে সব কিছুই মোটামুটি জানালাম। এরপরে কিছু কিছু ফরম্যাট রয়েছে। কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ফরম্যাট রয়েছে এটা। তারপর হচ্ছে এটা হচ্ছে ফরম্যাট অফ সার্টিফিকেট টু বি প্রডিউসড বাই আদার ব্যাকগ্রাউন্ড, এনসিএল এর ফরম্যাট এটা। তারপরে এইগুলো সব ওই যে আমি পিডিএফটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা চাইলে আমাকে কেউ মেসেজ করতে পারো এটা নিয়ে, ঠিক আছে। আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, 8918484026। এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে ফোনও করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি পিডিএফটা দিয়ে দেবো, ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। সেলফ ডিক্লারেশন বাই ওবিসি এনসিএল, তারপরে আরও এরকম বেশ কিছু রয়েছে, এগুলো সব একটু দেখে নেবে। তাহলে আশা করি ভিডিওটা তোমাদের বোঝাতে পারলাম। আর কেউ যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কোয়ারি করবে, এখানে কমেন্ট সেকশনে লিখতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে জোন নিয়ে।